মার্কেটে সবাই ওয়েট করছিল 1 ফেব্রুয়ারি 2026-এর ইউনিয়ন বাজেটের জন্য, যেটা এই সানডেই অ্যানাউন্সমেন্ট হবে এবং এই সানডে আমাদের মার্কেট থাকবে একদম ওপেন। তাই সবাই টাকা নিয়ে বসেছিল যে কোন সেক্টরে নতুন অপরচুনিটি আসছে, গভর্নমেন্ট কোন সেক্টরে স্পেন্ডিং বাড়াবে, তার জন্য সবাই ওয়েট করছিল। কিন্তু মার্কেট যে বলে না সবসময় আমাদেরকে সারপ্রাইজ করে, তার মার্কেটও রাতারাতি একটা ট্রিমেন্ডাস সারপ্রাইজ আমাদেরকে দিয়ে দিল। কি হলো, লাস্ট দুদিনের মধ্যে আমরা মার্কেটে দেখতে পেলাম যে গোল্ডের মধ্যে প্রায় 18% ক্র্যাশ চলে এলো এবং সিলভারের মধ্যে 30% এমসিএক্স সিলভারে মানে স্পট প্রাইসের মধ্যে ক্র্যাশ চলে এসেছে। মানে এত বড় ক্র্যাশ হিস্ট্রিতে এই প্রথমবার, মানে 1 ডে 2 ডে সিঙ্গেল ডে ক্র্যাশ আপনি বলতে পারেন। তো এই যে এত বড় পতন, এরপরে সবাই টেনশনে চলে এসেছে যে ইউনিয়ন বাজেটের কথা ছেড়ে দেয়। এই টাইমে আমরা ফার্স্ট দিন সকালবেলায় ঘুম থেকে উঠে যেটা করবো, মার্কেট ওপেন হওয়া মাত্র যে দেখবো যে আমাদের ইটিএফের মধ্যে কত প্রাইস কারেক্ট হলো। কারণ আমরা জানি যে ইটিএফের মধ্যে স্পট প্রাইসের থেকেও বেশি প্রিমিয়ামে চলে। তাহলে যদি সিলভার 30% ক্র্যাশ করে, হতে পারে যে ইটিএফ 40% 50% অব্দি ক্র্যাশ করে যেতে পারে। তাই সবাই অপেক্ষা করে বসে আছে যে সকালবেলায় মার্কেট খুলবে আর ইটিএফে কতটা প্রাইস কারেকশন হয়েছে একবার তো ওয়াচ করবে, আর তখন তারা ডিসিশন নেবে যে সেল করব নাকি বাই করব নাকি হোল্ড করব। তো খুব বেশি প্যানিক এখন সিচুয়েশন এটা চলছে। তাই ইউনিয়ন বাজেটে যে ক্রেজ ছিল সেটা পরিবর্তন হয়ে গোল্ড আর সিলভারের আবারও প্যানিক চলে এলো। কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখেন, লাস্ট 2 মাস আগেও আমি গোল্ড সিলভার নিয়ে ভিডিও বানিয়েছি, আপনারা অনেকে ভিডিওটা অ্যাপ্রিসিয়েট করেছেন, অনেকে ট্রোলিংও করেছেন। আর লাস্ট 2 মাস ধরে কন্টিনিউয়াসলি আমি গোল্ড সিলভার নিয়ে আপডেট দিয়ে যাচ্ছি। আর যারা ভিডিওটা মন দিয়ে দেখেছিলেন তারা আশা করছি যে এই যে ক্র্যাশ সেটা থেকে কমসে কম বেঁচে আছেন, কোনো অসুবিধা হয়নি। আর যারা ওই যে শুধুমাত্র ট্রোলিং করেছেন তারাও আজকে আফসোস করছেন যে ইস কত বড় ক্র্যাশ, তাহলে নেক্সট দিন কী হবে, মানে এত চিন্তা রয়েছে। তো এখন মার্কেটে 3 ধরনের মানুষের চিন্তা ঘোরাফেরা করছে। নাম্বার 1, একজন ভাবছে যে সকালবেলায় মার্কেট ওপেন হবে, কিছু বুঝি না বাবা, সেল করে দেবো, এত বড় ক্র্যাশ এতদিনের মধ্যেই প্রথমবার, সেল করাটা আমার ফার্স্ট টার্গেট। আর সেকেন্ড, আরেক ধরনের মানুষ চিন্তা করছে যে মার্কেট যখন ওপেন হবে তখন কি আবার নতুন করে ইনভেস্টমেন্টের অপরচুনিটি পাওয়া যাবে, মানে অলরেডি তো কিনে রেখেছি কিন্তু আরও যদি একটু কমে তাহলে ইনভেস্টমেন্ট করা যেতে পারে, কিন্তু কতটা কমবে বুঝতে পারছি না। আবার আরেকজন মানে 3 নম্বর পার্সন যে আছে, যে এত বড় যে র্যালি সম্পূর্ণ মিস আউট করে দিয়েছে, সে অপেক্ষায় বসে আছে কবে বড় ক্র্যাশ আসবে, কিন্তু হঠাৎ করে একদিনে যে এত বড় ক্র্যাশ দিয়ে দেবে তা সে এক্সপেক্ট করেনি। তো এবার সে একদম কনফিউজ হয়ে আছে যে ইনভেস্ট এখন করবে না পরে করবে নাকি করবে না। কারণ আমরা সবাই জানি আর বারবার বলেছি, যখন সিলভারের মধ্যে ক্র্যাশ আসে তখন 80%-এর উপরে ক্র্যাশ আসে, আর হিস্ট্রিক্যালি আমরা এটা দেখেছি 60-70% ক্র্যাশ তো নর্মালি চলে আসে। আর গোল্ডের মধ্যেও আমরা হিস্ট্রিক্যালি দেখেছি যে 40%ও ক্র্যাশ এসেছে ইন্টারন্যাশনাল গোল্ডের মধ্যে, যদিও নর্মালি 25%-এর ধারে কাছে ক্র্যাশ ঘোরাফেরা করে। তো কী করা যাবে এখন, তো সবার মনের মধ্যে এটাই হচ্ছে চিন্তা। তো কোনো চিন্তা নেই, আজকে আপনার প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার এই ভিডিওতে থাকবে। তো ভিডিওর ফার্স্ট পার্টে আমরা ডিসকাস করবো যে কী কী ফান্ডামেন্টাল রিজনের জন্য গোল্ড আর সিলভারের মধ্যে ফল এসেছে, এত বড় কারেকশন একদিনের মধ্যে চলে এসেছে, এর পিছনের রিজন কী, কারণ কী, ফান্ডামেন্টাল ইস্যু কী রয়েছে সেটা আমরা ডিসকাস করব। আপনারা যেটা ভাবছেন ইস্যু সেটা কিন্তু একদম নয়, আর যেটা নিউজেও বলা বলি হচ্ছে সেটাও ইস্যু নয়, চিন্তা নেই, ডিসকাস করব। নেক্সট আমরা ডিসকাস করব সেকেন্ড পার্টে যে টেকনিক্যাল অ্যানালিসিস করে আমি দেখাবো যে এই যে কারেকশন রয়েছে এটা টেকনিক্যাল লেভেলে কেন হয়েছে, টেকনিক্যাল লেভেলে এর কী কারণ রয়েছে, এবং আমরা কি বুল অফ বেঙ্গল চ্যানেলে এই সেম টেকনিক্যাল লেভেলে আগে ডিসকাস করেছিলাম, চলুন সেটাও আজকে ডিসকাস করব। আর সঙ্গে থার্ড পার্টে থাকবে যারা এখন ইনভেস্টমেন্ট করতে চাইছেন কতটা আর ফল আমরা এক্সপেক্ট করতে পারি, নাকি এখানেই আলটিমেট ইনভেস্টমেন্টের অপরচুনিটি রয়েছে। তো চলুন একদম টাইম ওয়েস্ট না করে আমরা ভিডিও ইন ডেপথ ডিসকাস করি। তো চলুন প্রথমে ফান্ডামেন্টাল রিজনগুলো জেনে নিই যে গোল্ড সিলভার ফল কেন করছে। দেখুন, আপনি বিভিন্ন নিউজ চ্যানেল তো দেখেই নিয়েছেন এতক্ষণে, আর প্রচুর ইউটিউব ভিডিও বানিয়ে দিয়েছে। তো আপনি শুনে থাকবেন যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প 30 তারিখে হঠাৎ করে একটা মিটিং বসিয়ে অ্যানাউন্সমেন্ট করে যে মিস্টার জেরোম পাওয়েল ছিলেন, মানে যিনি ফেডের চেয়ারম্যান ছিলেন, উনি তো অ্যাকচুয়ালি ডোনাল্ড ট্রাম্পের কথা শুনতেন না। ডোনাল্ড ট্রাম্প চাই যে রেট কাট করার জন্য, রেট কাট করলে তার ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়বে, স্টক মার্কেটে বুস্ট আসবে, কিন্তু জেরোম পাওয়েল কিন্তু সেই জিনিসটা করছিলেন না। তাই জেরোম পাওয়েল তার পর থেকে মোটামুটি এপ্রিল মে মাসে রিটায়ার করে যাবেন। তো আলটিমেটলি জেরোম পাওয়েলের জায়গায় ডোনাল্ড ট্রাম্প তার পছন্দের একজন ফেড চেয়ারম্যানকে নিয়ে আসছেন, যার নাম হচ্ছে কেভিন ওয়ার্স। উনি 2007 থেকে 2011 অবধি ফেডের চেয়ারম্যান ছিলেন এবং উনি আলটিমেটলি যেই টাইমে খুব খারাপ অবস্থা ছিল, ইকোনমিক ক্রাইসিস ছিল, সেই টাইমে উনি মার্কেটকে প্রোটেক্ট করেছিলেন ওই টাইমে, এবং খুব বেশি রেট হাই করে দেয়, মানে হকেস মুভমেন্ট নিয়েছিলেন। কিন্তু এখন যে কেভিন ওয়ার্স রয়েছেন, যিনি অ্যাকচুয়ালি হকেস সেন্টিমেন্ট রাখেন, তো উনি এখন ডোনাল্ড ট্রাম্পের কথায় ওঠা বসা করছেন। উনি ডোনাল্ড ট্রাম্পের কথায় রেট কাট করে দেবেন এবং পরিবর্তে উনি কেবল একটাই শর্ত রেখেছেন যে ব্যালেন্স শিটকে উনি ক্লিয়ার করবেন, মানে ব্যালেন্স শিট রিডাকশন করবেন। তো এইটুকুই শর্ত রয়েছে, তো রেট কাট করবে। এবার রেট কাট করলে তো মার্কেটের মধ্যে বুম আসবে, আর রেট কাট যখনই হবে তখন সমস্ত সেভ অ্যাসেট ক্লাস থেকে টাকা সরে গিয়ে আলটিমেটলি ইকুইটির মধ্যে আসতে পারে। তো এই ধরনের চিন্তাভাবনা, এই ধরনের সেন্টিমেন্ট চারিদিকে ঘোরাফেরা করছে। আর রিসেন্টলি আপনি শুনে থাকবেন যেটা ওদের গভর্নমেন্ট শাটডাউন ছিল, সেই প্ল্যানটাও এখন স্থগিত রয়েছে, মানে আলটিমেটলি একটা মীমাংসা হয়ে গেছে। তো এগুলো মার্কেটের জন্য পজিটিভ নিউজ। তো এই নিউজের জন্য স্টক মার্কেট হয়তো একটু কনসলিডেশন বা একটু বেড়েছে, আর গোল্ড সিলভার নাকি ক্র্যাশ করেছে, এটাই চারিদিকে বলা বলি হচ্ছে।
এবার ঘটনা হচ্ছে আপনি যদি একটু ভালো করে থরলি রিসার্চ করেন তাহলে দেখবেন যে কেভিন ওয়ার্সের কথা বলছেন, এই নিউজটা লাস্ট 2 মাস আগেও ছিল, 1 মাস আগেও ছিল। তখন তো কই মার্কেটের মধ্যে গোল্ড সিলভারে এত বড় ক্র্যাশ তো আসেনি। হঠাৎ করে এই একটা নিউজের জন্য রাতারাতি এত বড় ক্র্যাশ চলে আসবে? মনে রাখবেন, যেই নিউজ মার্কেট অলরেডি জানে সেটা ডাইজেস্ট হয়ে গেছে, সেই একই নিউজের জন্য দ্বিতীয়বার মার্কেটের মধ্যে কোনো কারেকশন বা ফল আসবে না। যদি আসারই হতো ফার্স্ট টাইম যখন ডোনাল্ড ট্রাম্প বারবার তার স্পিচের মধ্যে পাওয়েলকে দুর্নাম করেছে, পাওয়েলের সম্বন্ধে ক্রিটিসাইজ করেছে, জানেনই ডোনাল্ড ট্রাম্পের ক্যারেক্টার, তো উনি মিস্টার জেরম পাওয়েলকে নিয়ে অনেক কথা বলি করেছে যে জেরম পাওয়েল বলছে ইনফ্লেশন রেট হাই রয়েছে, ওই জন্য আমরা ফেড রেট কাট করবো না। তো ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করেছে আলটিমেটলি। তো এই ঝামেলা ঝঞ্ঝাট তো চলছে, আপনি জানেন। কিন্তু এই সেম কারণের জন্য মার্কেট পড়েছে না, একদম নয়, একদম ভুল এটা। হ্যাঁ, এটা একটা কারণের মধ্যে অবশ্যই রয়েছে, কিন্তু এটাই কি কারণ? না, এটা মেন কারণ একদম নয়। তো এর পিছনে অরিজিনাল কারণ কি রয়েছে? তো অরিজিনাল কারণ হচ্ছে সিএমই মার্জিন হাইক। সিএমই মার্জিন হাইক মানে কমোডিটি মার্কেট এক্সচেঞ্জে যে মার্জিন হাইক করে দেওয়া হয়েছে। মানে কি হতো, তো যারা ফিউচার অ্যান্ড অপশনের মধ্যে ট্রেড করেন তারা আমার কথাটা মোটামুটি বুঝতে পারবেন যে গোল্ড আর সিলভারের মধ্যে অত্যন্ত পরিমাণ র্যালি আসার পিছনে একটা কারণ ছিল যে লোকেরা কল অপশন পুট অপশন এরকমভাবে বাই করে রেখেছিল, মানে আলটিমেটলি কল অপশন বাই করে রেখেছিল। তো যেহেতু কল অপশন বাই করে রেখেছিল তার জন্য তাদেরকে প্রিমিয়াম পে করতে হয়েছে, মার্জিন পে করতে হয়েছে। তো সেই মার্জিনটা বিভিন্ন ব্যাংকের তরফ থেকে, সিএমই ইন্ডেক্সের তরফ থেকে মার্জিনটা হাইক করা হয়েছে। মানে আপনার যত বেশি গোল্ড আর সিলভারের দাম বাড়বে তত আপনাকে মার্জিন বেশি মেনটেন করতে হবে। মানে এক কথা আপনি ধরে রাখতে পারেন যে কন্ট্রাক্ট কিনে রেখেছিল বা অপশনস কিনে রেখেছিল সিম্পলি, মানে সেই অপশনটা লোনের টাকায় কিনে রেখেছিল, আর সেই লোনের পরিবর্তে তাদেরকে সিম্পল ওই একটু মার্জিন নিতে হতো। এই মার্জিনটা কত পার্সেন্ট ছিল? একটাতে গোল্ডে ছিল 5.5% আর সিলভারে ছিল 9.9%। তো এই মার্জিনটা করে রাখা হয়েছিল। এবার ঘটনা হচ্ছে যখন অ্যামাউন্ট কম ছিল গোল্ড আর সিলভারের, মানে যখন প্রাইস কম ছিল, তখন এই মার্জিনটায় কারো প্রবলেম হয়নি। মানে সেই টাকাটা অ্যাকচুয়ালি ক্যাশে রাখতে হতো। তো মাত্র আমি 5% টাকা দিন, তার পরিবর্তে আপনি যতটা খুশি মার্জিন নেন, ঠিক আছে? তো যেহেতু মার্জিন হাইক করে দেওয়া হলো তার জন্য তাদেরকে ক্যাশও বেশি করে রিজার্ভ করতে হলো। তো যারা অ্যাকচুয়ালি ফিউচার অপশন কিনে রেখেছেন তাদের জন্য মার্জিন হাইক হলো। আর গোল্ড সিলভারের দাম যেমন বাড়তে থাকলো তার মার্জিনের রিকোয়ারমেন্টটা বেড়ে গেল, মানে আপনাকে ক্যাশ বেশি হোল্ড করতে হলো। সবার কাছে তো এত ক্যাশ নেই যেই পরিমাণ গোল্ড সিলভার বেড়েছে। সিলভার ওই মোটামুটি $85 ট্রেড করছে, আর গোল্ড যেখানে $4,800 ট্রেড করছে, সেখানে আপনি যদি দেখেন তারা মার্জিন, মানে তারা গোল্ডের ক্ষেত্রে কন্ট্রাক্ট নিয়েছিল $5,500 আর সিলভারের ক্ষেত্রে কন্ট্রাক্ট নিয়েছিল $120, মানে হাইয়েস্ট লেভেলে পিক কন্ট্রাক্ট নিয়ে রেখেছিল। আর মার্জিন যেহেতু হাইক হয়ে যায় তার জন্য তাদেরকে অতটা পেমেন্ট করতে পারে না, এবং ইমিডিয়েটলি সমস্ত যাদের যে পজিশন স্কোয়ার আপ করতে শুরু করে, আর আসে প্যানিক সেলিং। এটা হচ্ছে নাম্বার 1 কারণ, যেটা অরিজিনাল কারণ আমি আপনাকে বলছি অ্যাকচুয়ালি। তো ইন্টারনাল কারণ রয়েছে এর মধ্যে, মানে টেকনিক্যাল কারণ রয়েছে। নাম্বার 2, যে মাইক্রোসফটের মতো বড় যে লার্জ ক্যাপ একটা স্টক, সেটা দেখবেন রিসেন্টলি রেজাল্ট পাবলিশ করেছে, ভালো রেজাল্ট করেনি, সেরকম গ্রোথ নেই। মানে হিস্টোরিক্যালি সবথেকে বড় মাইক্রোসফটের মধ্যেও ক্র্যাশ এসেছে, 12% উপরে ক্র্যাশ করে গেছে 2 দিনে। তো এই 12% ক্র্যাশে এবার মাইক্রোসফট যেহেতু লার্জ ক্যাপ কোম্পানি, তো সবাই ইউএস স্টক মার্কেটে হেজিং পজিশনে থাকে। এবার যেহেতু হেজিং পজিশনে থাকে তাই তাদের অ্যাকচুয়ালি টাকার দরকার পড়ে গেছিলো, ক্যাশ রিকোয়ারমেন্ট পড়ে গেছিলো। যেহেতু হেজ করছিল তারা, একদিনে রাতারাতি এত বড় ফল হবে একটা লার্জ ক্যাপ স্টকের মধ্যে কেউ ভাবেনি। আর যেহেতু টাকার রিকোয়ারমেন্ট ছিল তার জন্য তারা কী করেছে, যেগুলো অ্যাকচুয়ালি যে গোল্ড আর সিলভারের মধ্যে যে প্রফিটটা ছিল, মানে যারা বড় বড় ইনভেস্টার প্রফিট করে রেখেছিল, সেটাকে তারা প্রফিট বুক করে এই দিকে টাকার লিকুইডিটি দিয়েছে, মানে এখান থেকে টাকা তুলে এখানে দিয়েছে। এটাও একটা রিজন ছিল গোল্ড আর সিলভারের ক্র্যাশের জন্য। কিন্তু এই ক্র্যাশেও একটা মজার জিনিস লক্ষ্য করবেন, আপনি যদি দেখেন যারা বিগার হ্যান্ড আছে, মানে যারা অ্যাকচুয়ালি সেন্ট্রাল ব্যাঙ্ক রয়েছে বা ব্রিক্স কান্ট্রি, ইভেন পোল্যান্ড রয়েছে, এরা প্রচুর গোল্ড রিজার্ভ করছিল। এদের প্ল্যান ছিল যে 2025 850 টন গোল্ডকে রিজার্ভ করবে, যেটা ওরা করে নিয়েছে। এবার ঘটনা হচ্ছে, তো এখন ওদের 2026-এ আরও প্ল্যান রয়েছে যে 800 টন গোল্ড আরও বেশি তারা পারচেস করবে, মানে আরও বেশি তারা রিজার্ভ কারেন্সির মধ্যে রাখবে, মানে ডলারের রিজার্ভ কমাবে, গোল্ডের রিজার্ভ বাড়াবে, যেটা আমরা আগে ডিসকাস করেছিলাম। কিন্তু এই যে ব্রিক্স কান্ট্রিজ, ব্রিক্স প্লাসে যারা রয়েছে, তারা কিন্তু সেল করছে না। সেল করছে কারা? এই যারা কল অপশন, পুট অপশন, ফিউচার অপশন, এইসব হেজিং পজিশন, মানে যারা অ্যাকচুয়ালি স্পেকুলেটার্স, এদেরকে বলা হয় স্পেকুলেটার্স। এরাও বিগার হ্যান্ড, কিন্তু এরা হচ্ছে স্পেকুলেটার্স, মানে বড় বড় ক্যাপিটাল নিয়ে তারা স্পেকুলেশনস করে। তো এই স্পেকুলেটার্সদের ইমিডিয়েটলি কী হয়েছে, সেলিং চলে এসেছে, ইমিডিয়েটলি তাদের সেলিং চলে এসেছে এবং প্যানিক সেলিং এসেছে। মানে আলটিমেটলি এটা হচ্ছে টেকনিক্যাল একটা বিশাল বড় রিজন এত বড় ক্র্যাশের পিছনে। কিন্তু আপনি যে দেখলেন যে এত বড় ক্র্যাশ হলো, ফিজিক্যাল মার্কেটে এখন অবধি গোল্ড সিলভারের প্রাইস হাই রয়েছে। ইভেন আপনি চাইলে পাবেন না, যদি আপনি বলেন যে আমি এই কম টাকাতে গোল্ড বা সিলভার কিনবো, বার কিনবো, চট করে আপনাকে সেল করবে না সবাই। ইভেন দুবাইয়ের মধ্যে যদি আপনি চেক করেন, দুবাইয়ের মধ্যে ক্রাইসিস চলছে, গোল্ড আর সিলভারের মতো সেই অ্যাপেলের স্টোরের মতো করে লাইন লেগে আছে, যে সবাই গোল্ড সিলভার কেনার জন্য লাইন দিচ্ছে, কিন্তু গোল্ড সিলভার পাওয়া যাচ্ছে না। পাবে কি করে? লিকুইডিটি নেই, কারণ অলরেডি বিভিন্ন সেন্ট্রাল ব্যাঙ্করা কেনার জন্য তো অর্ডার দিয়ে রেখেছে। তাদেরকে কিনতে গেলে কী করতে হবে? তাদেরকে ফিজিক্যালভাবেই কিনতে হবে, মানে বিভিন্ন দেশ যদি আজকে গোল্ড সিলভার আবার কিনতে লাগে তাদেরকে ফিজিক্যালি কিনতে হবে। এবার ঘটনা হচ্ছে এখন ফোমো চলছে মানুষের মধ্যে। মানুষেরা আবার কী করেছে, মানুষেরা এদিকে এত বেশি সিলভার বা গোল্ডের মধ্যে ইনভেস্ট করেছে, মানে আপনি ভাবুন পেপারে ইনভেস্ট করেছে, অ্যাকচুয়ালি কন্ট্রাক্টে ইনভেস্ট করেছে। মানে অ্যাকচুয়ালি আমাদের পৃথিবীর মধ্যে এত গোল্ড সিলভার রিজার্ভ মানে তোলাই হয়নি এখনও পর্যন্ত, যার কন্ট্রাক্ট ইস্যু হয়ে গেছে। মানে পেপারের মধ্যে বেশি ইনভেস্টমেন্ট হয়ে গেছে, তার পরিবর্তে মানে অ্যাকচুয়ালি
অ্যাকচুয়ালি নিয়ম কী ছিল যে ইটিএফের মধ্যে আপনি যদি পেপারে ইনভেস্ট করেন, মানে আপনাকে ধরুন কন্ট্রাক্ট দিল, সাপোজ আপনি 1 আউন্সের উপর ইনভেস্ট করলেন, 1 আউন্স সিলভার বা 1 আউন্স গোল্ড আপনি নিলেন, তো তার পরিবর্তে ব্যাক এন্ডে মানে যেই ইটিএফ আছে তাকে ফিজিক্যালি সেই গোল্ডটাকে পারচেস করতে হয়, কিনতে হয়, কিন্তু সেটার অ্যাকচুয়ালি লিকুইডিটি অ্যাভেলেবেলই নেই, মানে ফিজিক্যাল গোল্ড বা সিলভার এতটা অ্যাভেলেবেলই নেই যেখানে আপনাকে কন্ট্রাক্ট ইস্যু করে দেওয়া হয়েছে। এবার এই কন্ট্রাক্ট ইস্যু করার জন্য হাই প্রিমিয়ামে চলছে, আপনি এখনও ফিজিক্যাল মার্কেটে হাই প্রিমিয়াম আপনাকে পে করতে হচ্ছে। ইন্ডিয়াতেই বলুন বা আপনি চায়নাতেই যান, তা সেখানেও ফিজিক্যাল মার্কেটে আকাশ ছোঁয়া দাম চলছে এখন, মানে আপনি নিজেও আশা করি এক্সপিরিয়েন্স করছেন এই বিষয়টা। তো ঘটনা হচ্ছে অরিজিনালি ফিজিক্যালে যা গোল্ড বা সিলভার পড়ে আছে এবং কাগজ কলমে যে গোল্ড বা সিলভার রয়েছে তার রেশিও বেড়ে গেছে। ইভেন পেপার ভার্সেস ফিজিক্যাল যদি ধরেন তাহলে সিলভারের রেশিও চলছে 1:356, মানে প্রত্যেকটা একটা সিলভারের জন্য 1 আউন্স সিলভারের জন্য 356 আউন্স সিলভারের পেপার কন্ট্রাক্ট দিয়ে দিয়েছে। মানে ভাবুন 354 জন লোক সিলভার পাবেই না, মানে তার জন্য এখনও তো সিলভার মাটি খনন করে বাড়ি করা হয়নি, এত সিলভার অ্যাভেলেবেলই নেই মার্কেটে, কিন্তু আপনারা সবাই ইনভেস্ট করে রেখে দিয়েছেন, মানে সব হাওয়াতে চলছে, হাওয়াবাজি চলছে এগুলোতে। আর এদিকে সেন্ট্রাল ব্যাঙ্করাও যদি কিনতে চায় তারা তো কম দামে কিনতে চাইবে। এবার ভাবুন তো তারা যে কিনতে এতদিন ধরে সেন্ট্রাল ব্যাঙ্ক কিনে সিলভারের প্রাইস গোল্ডের প্রাইস স্কাই রকেট বানিয়েছিল, এবার তারা ধরুন 800-850 টন ইনভেস্ট করবে, তা তারা তো এই এত হাই প্রাইসে নেবে না, তাদেরকে তো মার্কেটে ফল নিয়ে আসতে হবে। তাই টেকনিক্যাল গ্লিচ, টেকনিক্যাল ফল্ট, টেকনিক্যাল রিজন দেওয়া হলো এবং যে প্যানিক সেলিং নিয়ে আসা হলো, এর জন্য সিলভারের এবং গোল্ডের প্রাইস নিচে এলো এবং তারা এখন অপরচুনিটি পাচ্ছে আরও বেশি ইনভেস্ট করার। এবার ভাবুন তো যেই অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল কারণের জন্য সেন্ট্রাল ব্যাঙ্করা গোল্ড বা সিলভার রিজার্ভ করতে লেগেছিল, অ্যাকচুয়ালি সিলভার নয় গোল্ড রিজার্ভ করছিল, সেই ফান্ডামেন্টাল কারণগুলো কি দূর হয়ে গেছে? আলটিমেটলি কেন? আলটিমেটলি ডলারের মধ্যে ভরসা নেই, তো ডলার কমিয়ে গোল্ডের এদিকে অ্যামাউন্ট বাড়াবে, তো গোল্ড যেহেতু বাড়াবে, কার জন্য বাড়াবে? ডোনাল্ড ট্রাম্প এদিকে ট্যারিফের থ্রেট দিয়েছে, এদিকে ট্যারিফের হুমকি, কোথাও যুদ্ধের হুমকি, ভেনেজুয়েলাতে অ্যাটাক, কোথাও অয়েল কান্ট্রিজের উপর অ্যাটাক, কোথাও না কোথাও মাইক্রো ইকোনমি খারাপ হয়ে আছে এবং যুদ্ধ ওয়ার সিচুয়েশন হয়ে আছে। তো এই যে সিচুয়েশন এক রাতের মধ্যে জেরোম পাওয়েলকে চেঞ্জ করে দেওয়ার জন্য বা নিউজ আসার জন্য কি ঠিক হয়ে গেল? একদম তো নয়। এই যে ফান্ডামেন্টাল রিজনগুলো ছিল সেগুলো তো এখনও আছে। মার্কেটে স্বভাবই হচ্ছে যে যখন মার্কেটের মধ্যে যেই নিউজটা আসবে সেটাকে নিয়ে ধরে বসে যাওয়া। আমরা কিন্তু আবারও ভুলে যাচ্ছি যে ফান্ডামেন্টাল রিজন যেই প্যানিক ছিল গোল্ড সিলভারের জন্য সেটা আজও আছে, যেই চাহিদা ছিল সেন্ট্রাল ব্যাংকে সেটা আজও আছে, কিন্তু সেন্ট্রাল ব্যাংক আমাদের আপনাদের মতো বোকা নয়। সেন্ট্রাল ব্যাংক সবসময় কিনবে লোয়ার ভ্যালুয়েশনে। কী করে কিনবে? যদি এরকম প্যানিক সেলিং তারা করাতে পারে। তো এইগুলো হচ্ছে ফান্ডামেন্টাল রিজন। তো এখনও অবধি সেন্ট্রাল ব্যাংক ইন্টারেস্টেড এখনও 800 টন গোল্ড কেনার জন্য, বিশেষ করে ব্রিক্স কান্ট্রিজরা এখনও পর্যন্ত ইন্টারেস্টেড। এই জিনিসটা আমাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আর ভিডিওর মিডিলে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখন এই সুযোগে ইনভেস্ট করতে যান, গোল্ড আর সিলভারে ইনভেস্ট করতে যান, বা কোনো ইটিএফের মধ্যে ইনভেস্ট করতে যান, বা স্টক মার্কেটে ইনভেস্ট করতে যান, বা আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে যান, বা ইনভেস্টমেন্টের জগতে একদম নতুন হন, তাহলে আমাদের ডেসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে অ্যাঞ্জেল ওয়ান এবং এখন নতুন জিরোধারও লিঙ্ক রয়েছে। একদম ডেসক্রিপশন আর পিন কমেন্ট থেকে আজই অ্যাকাউন্ট ওপেন করে নিন, একদম ফ্রিতে উইদাউট এনি চার্জেস আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। এবং ইন ফিউচার আপনার অ্যাকাউন্ট রিলেটেড যদি কোনো প্রবলেম হয় তাহলে বুল অফ বেঙ্গল অফিসিয়াল এই ইমেল আইডিতে মেল করবেন, আমরা আপনার প্রবলেম অন প্রায়োরিটি অ্যাঞ্জেল ওয়ান বা জিরোধা টিমের সাথে কথা বলে সলভ করে দেবো। তাই ইনভেস্টমেন্ট করার জন্য আমাদের ডেসক্রিপশন আর পিন কমেন্টের লিঙ্ক চেক আউট করতে একদম ভুলবেন না। তো এবার আমরা ডিসকাস করবো যে গোল্ড আর সিলভারের মধ্যে টেকনিক্যাল রিজন কি রয়েছে। তো আমরা এখানে গোল্ডের এমসিএক্স চার্ট ওপেন না করে এখানে আমরা গোল্ডের ইন্টারন্যাশনাল চার্ট, মানে যেটা ইউএসডিতে ট্রেড হয়, সেটা আমরা ওপেন করে নিলাম। ঠিক আছে, তো আমার টেকনিক্যাল ভিউ আপনাকে এখানে দেবো। তো আপনি এখানে কি করবেন, এই চার্ট ওপেন করে নিয়ে এইখানে ডাব্লিউ মানে আপনি উইকলি চার্ট এটা ওপেন করে নিলেন, সিম্পল। তো উইকলি চার্ট ওপেন করে নেওয়ার পরে একটা জিনিস একটু খেয়াল করুন তো, আজ থেকে 2 মাস আগে আমি বুল অফ বেঙ্গল চ্যানেলে ভিডিও বানিয়েছিলাম, যেটাতে প্রায় 85,000-এর উপর মানুষ দেখেছেন সেই ভিডিওটা এবং অ্যাপ্রিসিয়েটও করেছেন। তো সেখানে আমরা কী ডিসকাস করেছিলাম বা একটু ভাবুন তো, যে সেখানে আমরা কোন লেভেলে ছিলাম। আমরা এখানে একটা ফিবোনাচি পয়েন্ট ডিসকাস করেছিলাম, কীভাবে করেছিলাম আমি আপনাকে বলে দিচ্ছি আবারও। তো আমরা এখানে কী নিয়েছিলাম, আমরা এখানে দেখুন এই লেভেলে ছিলাম, মোটামুটি টপ হাই থেকে তার যে লাস্ট সুইং, বড় সুইং বানিয়েছে সেই সুইং অবধি গেছিলাম, তো এটাকে টেনে দিয়েছিলাম। ঠিক আছে, তো আমরা সুইং অবধি গিয়ে এটাকে টেনে দেওয়ার পর কী দেখিয়েছিলাম, যে আমাদের কাছে ক্রুশিয়াল লাইন কোডটা 1.618 আর 2.618, এই দুটো জায়গায়। আমার পাস ভিডিওর ক্লিপ আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি পাস ভিডিওতে বলেছিলাম যে 1.618-এর এই যে উপরে এবং 2.618-এর নিচে, মানে এই দুটোর মিডিলে কোথাও না কোথাও গোল্ড আর সিলভার বারবার হিস্টোরিক্যালি রিজেকশন নিয়েছে। যে দেখুন 1.618 লাইন আর 2.618 লাইন, এই দুটো লাইনের মিডিলে কোথাও না কোথাও রিজেকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোল্ডের মধ্যে। দেখুন তাই সেখানে আমরা ছিলাম এই লেভেলে। আমি বলেছিলাম যে এর উপর থেকে একটা রিজেকশন নেওয়ার পসিবিলিটি হাই হয়ে যাবে। কোথায় নেবে আমরা কেউ বলতে পারি না, কোথায় নিতে পারে, এখানেও নিতে পারে, উপরে গিয়েও নিতে পারে, মিডিলেও কোথাও নিতে পারে। তো বলার পরে আমরা এখানেই প্রায় একটা কারেকশন দেখতে পেয়েছিলাম, প্রায় ওই 11-12% কারেকশন, যেখানে আমরা ইটিএফের উপর প্রায় 20%-এর ধারে কাছে কারেকশন দেখেছিলাম। তো এরপরেও আবার গোল্ড সিলভার উপরে চলে যায়, তাই সবাই আমাকে এসে ট্রোলিং করে। তো আজকে যারা ট্রোলার্স রয়েছেন আমি রিকোয়েস্ট করবো যে প্লিজ আজও একটু কমেন্টে জানাবেন যে আজ কেমন লাগছে যখন এতটা পড়ে গেল। তো আমরা কি বলেছিলাম, আমরা ডিসকাস করেছিলাম যে 1.618-এর উপরে
এবং 2.618-এর নিচে কোথাও থেকে একটা রিজেকশন আমরা পেতে পারি। ঠিক একদম চার্ট প্যাটার্ন ফলো করলো। দেখুন উইকলি চার্টে আপনি 2.618-এর কাছে গিয়ে একদম দেখুন একদম শুটিং স্টারের মতো একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং খুব বেশি নেগেটিভ ক্যান্ডেল, খুব বড় রিজেকশন, এটার উপরে গিয়ে কিন্তু ক্লোজিং দিতে পারেনি। এবার আমি কেন এটার উপর এত জোর দিচ্ছি, আপনি যদি প্রিভিয়াস সিচুয়েশনে দেখেন, দেখুন এই যে লেভেলটা আমি ধরুন পাস্ট সিচুয়েশন দেখাচ্ছি, এই 2020 সাল, এটা গোল্ডের চার্ট দেখছি কিন্তু আমরা ইন্টারন্যাশনাল চার্ট 2020 সালে আপনি লক্ষ্য করুন। সাপোজ আপনি এই লেভেলে রয়েছেন, আমি আরেকবার এখানে ড্র করে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা। সাপোজ আপনি এই টপ লেভেলে এখন রয়েছেন, মানে আপনি ভাবছেন যে আর কত বাড়বে, এখানে আপনি রয়েছেন। তো এখান থেকে আপনি বটম অবধি টেনে দিন, এটাকে বটম অবধি টেনে দেওয়ার পরে কী দেখতে পাচ্ছি, 1.618-এর উপরে গেল, দেখুন একটু উপরে মিডিল অবধি গেল, দেখুন কালেকশন চলে এলো। ঠিক আছে, আবার আপনি একটু এগিয়ে নিন, আবার আপনি সেম সিচুয়েশন দেখতে পাবেন কোথায়, দেখুন এখানেও তাই। এখানে মনে করুন আপনি এই লেভেলে ছিলেন, ঠিক আছে, এই জায়গাটায় লক্ষ্য করুন, এখানে ছিলেন আপনি, মানে আমি যদি দাগ দিয়ে দেখাই এই জায়গাটায়, এখানে আপনি ছিলেন, এই হাইয়ে ছিলেন। এবার যেই একটু কারেকশন হতে লাগলো, সেই আমরা এখান থেকে ডাকতে নেই এই নিচ যে লাস্ট সুইং আছে, সেই লাস্ট সুইং অবধি আমি চলে গেলাম। লাস্ট সুইং অবধি যাওয়ার পরে আপনি কি দেখতে পাবেন, এখানে আপনি দেখতে পাবেন যে এই যে 2.618 এক্স্যাক্টলি 2.618 থেকে নিচে নেমেছে। আবারও যদি আমরা প্রিভিয়াস সিচুয়েশনে যাই, দেখুন এই যে এই চারটাকে একটু ছোটো করে নিই, এখানেও দেখুন একই জিনিস লক্ষ্য করুন, 2007-এর চার্ট দেখাচ্ছি আমি, 2007-এও দেখুন আমরা এই যে লেভেলে দাঁড়িয়েছিলাম, এই লেভেল থেকে আমরা এক্সপেক্ট করছি আর কত বাড়বে। তো আর কত বাড়বে এটা আমরা এখান থেকে লাস্ট সুইং অবধি টেনে নিলাম, এটা লাস্ট সুইং ছিল, দেখুন 1.618-এর উপর থেকে ফল এসেছে। উইকলি চার্ট দেখছি কিন্তু আমরা, আবার দেখুন যে এই যে উপরে আছে লাস্ট সুইং, এখান থেকে নিচের সুইং ধরে নিয়েছি, 2.618-এর উপরে চলে গেছে কিন্তু এখানে, কিন্তু তারপরেও দেখুন একদম এনগালফিং ক্যান্ডেল এবং ফল। আর সেম জিনিসটা আপনি যদি সিলভারের চার্ট দেখেন, সেম ঘটনা আপনি সিলভারের চার্টের মতো দেখতে পাবেন। এটা আমি সিলভারের ইন্টারন্যাশনাল চার্ট ওপেন করে নিয়েছি। এই সিলভারের ইন্টারন্যাশনাল চার্টেও কিন্তু আমরা এখানে ডিসকাস করেছিলাম। আমি যদি আপনাকে আবারও একবার লাইন টেনে দেখিয়ে দিই যে কোথায় ডিসকাস করেছিলাম আমরা, যখন সিলভার তার অল টাইম হাইয়ের কাছে ছিল মোটামুটি এই লেভেলে, তখন আমরা এই টপ থেকে একটা বটম অবধি একটা ফিবোনাচি পয়েন্ট ড্র করি, মানে এই যে লাস্ট সুইং এবং টপ যে লাস্ট সুইং, সেখানে আমরা ফিবোনাচি পয়েন্ট ড্র করেছি এবং সেখানে আমরা বলেছিলাম যে আমরা 1.618 এবং 2.618 মাঝে মাঝে একটা কারেকশন দেখতে পারি। তো সিলভার সবসময় কি বলেছিলাম, অতি করে সিলভার একটু, তো সিলভার এখানেও একটু অতি করেছে। কি করেছে দেখুন, 2.618 থেকে দারুণ লেভেলে একটা কারেকশন দেখিয়েছিল, কিন্তু সেই কারেকশনকে ব্রেকআউট দিয়ে কিন্তু উপরে চলে যায় এবং আমরা দেখেছি যে কারেকশনকে যদি ব্রেকআউট দিয়ে উপরে চলে যায় তাহলে আরও বুলিশ হয়ে যায়, যেটা আমরা সিলভারের ক্ষেত্রে দেখেছি। কিন্তু এর পরের ক্যান্ডেলটা দেখুন, একদম কি লেভেলের রিজেকশন দেখুন সিলভারের ক্ষেত্রে, কারণ সিলভার প্যাটার্ন তো ফলো করে, কিন্তু সিলভার একটু বেশি ভোলাটাইল, মানে গোল্ডের তুলনায় একটু বেশি ভোলাটাইল, যে 2.618-এর উপরেও অনেক সময় চলে যায় এবং সেখান থেকে আমরা ফল দেখতে পারি। তো আমি লাস্ট ভিডিওতেও কিন্তু বলেছিলাম এই কথাটাই, 1.618 এখানেও কিন্তু উপরে চলে যায়, কিন্তু 2.618 খুব কাছাকাছি রয়েছে। তো অবভিয়াসলি এটা কিন্তু একটা কসাস পয়েন্ট। তো আবারও যদি দেখেন এই সিলভারই আমরা যদি এখানে দেখি, দেখুন লাস্ট যে কারেকশন এসেছিল সিলভারের মধ্যে, আপনি যদি চেক করেন তাহলে দেখবেন যে এই যে টপ কারেকশন, সাপোজ আপনি সিলভারের এখানে চার্টের মধ্যে আপনি এই লেভেলে আছেন, এই লেভেল থেকে ভাবছেন যে সিলভারে আর কত কারেকশন আসবে, মানে এখানে আছেন, এবার ভাবছেন যে থাক একটু কারেকশন এসছে, আমরা কোথায় ইনভেস্ট করি, মানে ভয় লাগছে। তো আপনি এই যে লাস্ট সুইং, মানে এখানে হচ্ছে লাস্ট সুইং, তো এই লাস্ট সুইং অবধি আমরা দাগ টেনে নিলাম। দেখুন এই লাস্ট সুইং অবধি দাগ টেনে নেওয়ার পর কী হলো দেখুন, যে 1.618, আমি এই দাগটা সরিয়ে নিচ্ছি ভালো করে দেখার জন্য। তো 1.618 আর 2.618 দেখুন ঠিক মিডিল থেকে ডাউন ট্রেন্ড। আবার দেখুন যদি আপনি এখানেও যান, তার যে টপ হাই ছিল এখানেও আপনি যান, দেখুন এখানেও আপনি একই জিনিস, একই প্যাটার্ন আপনি এখানে লক্ষ্য করতে পারবেন। দেখুন আমি যদি এটাকে সরিয়ে দিই, এটা একটা আলাদা বিষয় দেওয়া রয়েছে, এখানেও দেখুন একই প্যাটার্ন কি, যে এই যে লাস্ট সুইং মনে করেন আপনি এখানে দাঁড়িয়ে আছেন, এখান থেকে এখানে লাস্ট সুইং আপনি ড্র করেছেন। তো এখানে ধরুন খুব ভালো সুইং নেই, কিন্তু আমরা একটা রেড ক্যান্ডেল ওয়াইজে যদি একটা সুইং ধরি, দেখুন সুইং কাকে বলে এটা একটু বুঝে নিতে হবে আগে। তার আগে সুইং মানে হচ্ছে এরকম করে বেড়ে এরকম করে যখন বাড়ছে, তো যখন আবার এরকম করছে তখন আমরা এটাকে একটা সুইং হিসাবে ধরবো, এটাকে একটা সুইং হিসাবে ধরবো। এটা হচ্ছে সুইং হাই আর সুইং লো। আমরা এখান থেকে এত দূর ফিবোনাচি পয়েন্ট ড্র করবো, ঠিক আছে, আমরা কোথায় কারেকশন আসতে পারে দেখার জন্য। তো আমরা এখানেও ঠিক তাই করছি, সুইং হাই সুইং লো, এখানে ধরুন সুইং হাই এই জায়গাটায় করেছে, সুইং লো এই জায়গাটায় করেছে। আপনি যদি লক্ষ্য করেন তাহলে এটাও দেখুন 1.618 ঠিক একদম এই লেভেল থেকে নেগেটিভ ট্রেন্ডে চলে যায়, ঠিক আছে। তো আমাদের যেই অ্যানালিসিস ছিল এর আগেও, সেই অ্যানালিসিস সম্পূর্ণ কারেক্ট হয়েছে, যেটা আমরা লাস্ট 2 মাস আগে থেকে অ্যানালিসিস করছি এবং কন্টিনিউয়াসলি ভিডিও বানাচ্ছি। যখন আমাদের ভিডিওর মধ্যে একটু চেঞ্জেস হচ্ছে বা একটু আপট্রেন্ডে চলে যাচ্ছে বা সিলভার, তখন অনেকেই অনেক রকম ট্রোলিং করছিলেন, কিন্তু আপনাকে বুঝতে হবে যে অ্যানালিসিস কোথায় থেকে হচ্ছে। হিস্টোরিক্যাল চার্ট দেখে আমরা অ্যানালিসিস করতে পারি। দেখুন হতে পারে যে আপনার অ্যানালিসিস মিললো না, তার মানে আপনার অ্যানালিসিস কিন্তু ভুল নয়, এটা আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে। আরও এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমি দেখতে পাচ্ছি যে এখন আগের থেকে অনেক বেশি মানুষ ভিডিও লাইকও করছেন, কমেন্টও করছেন, কিন্তু সাবস্ক্রাইব করতেই ভুলে যাচ্ছেন। দেখুন একটা ভিডিও বানাতে অনেক বেশি পরিশ্রমের প্রয়োজন হয়, তাই প্লিজ ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনার সাবস্ক্রাইব আমাকে এরকমভাবেই আরও ভিডিও বানানোর জন্য মোটিভেশন দেবে। তো এবার কারেকশন তো আমরা বুঝতে পারলাম যে কারেকশন 1.618 আর 2.618 লেভেল থেকে ফিবোনাচি পয়েন্ট থেকে কারেকশন আমরা দেখেছি। এবার এখন একটা প্রশ্ন আসবে যে ঠিক আছে বুঝলাম কারেকশন হতে পারে, কতটা কারেকশন হতে পারে? অনেকে তো ইনভেস্টমেন্ট করতে যান, অনেকে ইনভেস্ট করে রেখেছেন, এখনও ক্যাশ হোল্ড করছেন, আরও ইনভেস্টমেন্ট করতে যান,
কখন করবেন, কারেকশন কতটা মানে আরও বেশি ফল কতটা হতে পারে, মানে কতটা ফল হতে পারে এখনো পর্যন্ত। আর যারা নতুন ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন তারাও ভাবছেন যে কতটা ফল হবে যদি বটমে ইনভেস্ট করতে পারি। দেখুন বটম ধরার চিন্তায় একদম থাকবেন না, কিন্তু হ্যাঁ আমরা ওভারঅল একটা অ্যানালিসিস করতে পারি যে কোনটা মোটামুটি বটম হতে পারে। তো চলুন এটার জন্য আমাদেরকে টেকনিক্যাল অ্যানালিসিস করতে হবে। আশা করছি এই যে আগেরবার টেকনিক্যাল অ্যানালিসিস করেছিলাম লাস্ট ভিডিওতে, আশা করছি তার পাওয়ার আপনি বুঝতে পারছেন। তাই এবার বটম চেনার জন্য আমরা সেম ফিবোনাচি পয়েন্টই ড্র করব এবং উইকলি চার্টই আমরা ড্র করে দেখব। তো চলুন এবার আমরা দেখব বটম আমরা কী করে আইডেন্টিফাই করতে পারবো। তো সিম্পল একই জিনিস একই রুল আমরা নিয়ে নেবো। দেখুন আমরা উইকলি চার্ট ওপেন করে নিয়েছি, সিলভারের আমরা ইন্টারন্যাশনাল চার্ট ওপেন করেছি। এবার দেখুন বটম আমরা কী করে পাবো। সাপোজ এখানে আপনার সিলভার ফল করতে শুরু হয়ে গেছে, আপনি টপে গিয়ে সিলভার বিশাল বড় ফল দেখুন, এটা 2011 সালে ফল দেখাচ্ছে। এবার আপনি বুঝবেন কী করে যে কতটা গিয়ে বটম তৈরি হবে। সেম কাজ করুন, যেখানে আপনি এর আগের বার কী করছিলেন, এর আগের বার আপনি টপ থেকে বটম অবধি ফিবোনাচি পয়েন্ট ড্র করছিলেন, তাই তো? মানে টপ সুইং মানে এইরকম সুইং থেকে রেড সুইং থেকে আপনি লাস্ট কোনো সুইং অবধি আপনি ফিবোনাচি পয়েন্ট এইভাবে ড্র করছিলেন উপর থেকে নিচে। এবার করবেন উল্টো, এবার করবেন বটম থেকে টপ মানে নিচ থেকে উপর দিকে ড্র করবেন। যখন আপনি বাইংয়ের জন্য ভাববেন, মানে যখন আপনি কিনবেন কি কিনবেন না বা ইনভেস্টমেন্ট অপরচুনিটি রয়েছে কিনা, যদিও আমি একদমই ইনভেস্টমেন্ট গাইড করছি না, আপনি নিজের ফাইন্যান্সিয়াল কনসালটেন্টের সাথে কথা বলে তবেই ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন। তো ব্যাপার হচ্ছে এবার দেখি কারেকশন কতটা হতে পারে। তো কারেকশন আমরা এখানে নেব উল্টোটা, ফিবোনাচি পয়েন্ট এবার আগে দিচ্ছি টপ থেকে বটম, এবার নেব লাস্ট সুইং যেখানে হয়েছে সেখান থেকে আমরা টপটা নেব। তাহলে লাস্ট সুইং ধরুন এখানে একটা রেড কালার দেখতে পাচ্ছি, ছোট্ট একটা সুইং আছে, খুব ভালো সুইং কিন্তু নয়, কিন্তু তাও আমরা এটাই নেব। এখান থেকে আমরা এই লেভেল অবধি নিলাম, ঠিক আছে, টপ অবধি নিলাম, দেখতে পাচ্ছেন উপর অবধি টপ লাইন, তো টপ অবধি নিয়ে এটাকে টেনে দিলাম। ওকে, এবার একটা জিনিস লক্ষ্য করুন, সেম জিনিস দেখুন আমরা যদি এই লাইনটাকে আরও একটু এক্সটেন্ড করে দিই, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। এই দেখুন আমরা এক্সটেন্ড করে দিলাম। এবার লক্ষ্য করুন এই যে ব্লু কালার লাইনটা, এটা হচ্ছে 1.618 আর এইটা হচ্ছে 2.618। দেখো সেম লজিক নিচের দিকে অ্যাপ্লিকেবল। 1.618-এর ধারে কাছ থেকে হয় ঘুরে যাবে, কিন্তু এখানে দেখলাম কি ঘুরলো না, 2.618-এর ধারে কাছ থেকে ঘুরবে। দেখুন একদম 2.618-এর কাছাকাছি এলো, তারপর থেকে দেখুন আবারও আপ ট্রেন্ড শুরু করলো, কিন্তু এটার মাঝে অনেকক্ষণ ঝিমালো। কিন্তু 2013 সাল থেকে মোটামুটি আপনার 2020 মানে 7 বছর ঝিমালো। তাই কোন টাইমে আপনি ইনভেস্ট করছেন, হতে পারে আপনি বটম লেভেলে ইনভেস্ট করছেন, কিন্তু আপনি যে বটম লেভেলে প্রফিট পেয়ে যাবেন তার কোনো গ্যারেন্টি নেই। কারণ আমরা দেখেছি যে সিলভার বা গোল্ড যখনই ঝিমায় 8-9 বছর কিন্তু ঝিমায়, তাই এই জিনিসটা হয়েছে। তো আবার এখান থেকে ট্রেন্ড আমরা রিভার্সাল হতে দেখলাম। এবার ব্যাপার হচ্ছে আবারও এর আগে ঘটনা দেখি এখানে এই যে সিচুয়েশন দেখুন আপ ট্রেন্ডে আছে, দেখুন এখানে দেখুন একটা কারেকশন ছিল, মোটামুটি 2008 সালের পর থেকে কারেকশন আমরা দেখেছিলাম। এবার কতটা কারেকশন হতে পারে, তো আমরা কি করব যে তার যে নিচের পয়েন্ট মানে সব থেকে লো মানে লাস্ট সুইং যেটা বানিয়েছিল সুইং লো সেটাকে আমরা ধরলাম, আর সুইং হাই মানে যেটা টপ পিক পয়েন্ট সেটাকে আমরা ধরলাম। ওকে, আপনি এখানেও লক্ষ্য করুন একদম কি সুন্দরভাবে 1.618 থেকে ঘুরে গেল। এর আগের বার 1.618-কে ব্রেক করে নিচে চলে এসেছিল, যে 2.618-এর কাছ থেকে ঘুরেছিল, যদি খুব ঝিমিয়েছে। কিন্তু এবার দেখুন 1.618 থেকে একদম আপ ট্রেন্ডে চলে গেল। এখান থেকে 2009 থেকে কন্টিনিউয়াসলি প্রায় 2011 মানে লাস্ট 2 বছর চরম বেশি পজিটিভ কিন্তু আমাদেরকে রিটার্ন দিল। এবার তো দেখলাম এটা সিলভারের ক্ষেত্রে, সেম জিনিসটা যদি গোল্ডের ক্ষেত্রে দেখতে যাই যে কারেকশন আর কতটা আসতে পারে। তো চলুন আমরা একই জিনিস দেখে নিচ্ছি। আমরা একই জিনিস এবার কি দেখবো, তো ধরুন এখানে একটা যেমন হাই বানিয়েছিল, ঠিক আছে, পিক বানিয়েছিল 2020 সালে। তো এবার আমরা দেখতে পাচ্ছি পিক থেকে কতটা ফল করতে পারে, হাইয়েস্ট পিক পয়েন্ট আর এখানে লোয়েস্ট যে আপনার সুইং রয়েছে, লোয়েস্ট সুইং নয় মানে লাস্ট সুইং যেটা রয়েছে সুইং লো থেকে সুইং হাই অবধি টেনে দিন, আপনি টেনে একটু বাড়িয়ে দিলেন। এবার দেখুন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা দেখুন ওয়ান লেভেল থেকে কিন্তু ঘুরে গেছে, 1.618-এর কাছাকাছি আসেনি, যদি একটু ভেঙে নিচে যায় কিন্তু তারপর থেকেই ট্রেন্ড চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তো এরকম সিচুয়েশন আপনি দেখতে পাবেন অনেক ক্ষেত্রে, যেখানে আপনি এক্স্যাক্ট পয়েন্ট পাবেন না, মানে অপরচুনিটি এক্স্যাক্টলি সেরকমভাবে পাবেন তা অনেক সময় হয় না। আবার দেখুন এই যে হাইটা মেরা ছিল মোটামুটি 2011 সালে, এখানে একটা লাস্ট সুইং বানিয়েছিল, তো এখানে আমরা সুইং যে লো ছিল লাস্ট সুইং লো আর টপ সুইং হাই, এটাকে ধরে আমরা একটু টেনে দিলাম, এক্সটেন্ড করে দিলাম এই লাইনটা, এই লাইনটা আরও যদি একটু এক্সটেন্ড করতে পারি আরও বেটার হয়। আচ্ছা, তো এখানে ধরুন এক্সটেন্ড করে দেওয়ার পরে দেখুন লক্ষ্য করুন 1.618 এখান থেকে ওঠার চেষ্টা করেছে ওঠেনি, তারপর দেখুন 2.618-এর কাছাকাছি যায় মানে মিডিল অবধি যায়, তারপর দেখুন ট্রেন্ড চেঞ্জ করে উপরের দিকে যায়, যদিও খুব ঝিমিয়ে যায়, কিন্তু যখন পড়ে যায় তখন কিন্তু খুব বেশি ঝিমাতে আমরা দেখেছি গোল্ডের ক্ষেত্রেও। আবার দেখুন এই সেম জিনিস সেম কাজটা দেখুন এখানেও একটা বড় কারেকশান এসেছিলো, তো দেখে এই কারেকশানটা আমরা ধরতে পারি কিনা। এই কারেকশানটা আমরা যদি সেম আপনি লক্ষ্য করুন, ভালো করে খেয়াল রাখবেন কিন্তু সেই প্যাটার্নটা আমি বোঝাচ্ছি। তো দেখুন এখানে টপ সুইং বানিয়েছিল আর এখানে লাস্ট সুইং বানিয়েছিল, সুইং লো বানিয়েছিল। তো দেখে সুইং লো থেকে মানে নিচ থেকে উপরের দিকে যখন আমরা কারেকশন চেক করবো, মনে রাখবেন কিন্তু যখন ইনভেস্টমেন্ট করতে মানে কতটা কারেকশন হতে পারে, তখন নিচ থেকে উপরের দিকে আপনি ফিবোনাচি ড্র করবেন। আর যখন আপনি দেখবেন যে কোথায় রিজেকশন রয়েছে মানে কোথায় থেকে কারেকশন হতে পারে, তাহলে সেটা উপর থেকে নিচের দিকে টানবেন। মানে যখন দেখবেন যে রিজেকশন কোথায় রয়েছে মানে সেলিং করার টাইম কখন রয়েছে এক কথায় বলতে গেলে, তখন উপর থেকে নিচের দিকে টানবেন। তো সিম্পল আমরা এটা কি করলাম, নিচ থেকে উপরের দিকে এটাকে টেনে একটু বাড়িয়ে দিলাম।
তো দেখুন এখানে লক্ষ্য করুন সেম প্যাটার্ন পেয়ে যাবেন আপনি। দেখুন 1.618, এটা 1.618, এটাকে ভেঙে নিচে দিকে গেল 2.61, একদম 2.618কে টাচ করলো, একদম উপরে চচ্চা করে বাড়তেই থাকলো। ব্যাস দারুণ সিচুয়েশন আমরা পেয়ে গেছি। তো এবার বলবেন বেশ, তো বুঝলাম, সব বুঝে গেছি যে টেকনিক্যাল চার্ট খুব ভালোভাবে কাজ করছে। এবার তুমি আমাকে দেখাও যে এখনকার সিলভার বা গোল্ড যে কারেকশনে রয়েছে সেটা কি আরও হতে পারে, কোথায় ইনভেস্টমেন্টের অপরচুনিটি পাবো, আরও কি ইনভেস্ট করা যায়, এটাকে সেল টেল করে দেবো। ঠিক আছে, সেল করে দেবো কি না সেটা ডিসিশন আপনি আশা করি নিজেই নিতে পারবেন। এবার কতটা কারেকশন করতে পারে, আবার কোথায় ইনভেস্টমেন্টের অপরচুনিটি পাওয়া যেতে পারে, বা আবার কোথায় আমাদেরকে একটু ভালো ভ্যালুয়েশনে আসতে পারে, সেটা কোথায় রয়েছে দেখুন। তাহলে একই জিনিস আমরা সেম ওই আমাদের ইন্টারন্যাশনাল চার্ট ওপেন করে দেবো। এবার আমাদের প্রশ্ন আসবে যে আমরা এমসিএক্সের চার্ট কেন দেখছি না। দেখুন এমসিএক্সের চার্টের মধ্যে পারফেক্ট এই প্যাটার্নটা ফলো করে না, অনেক ক্ষেত্রে কম বেশি হয়ে যাচ্ছে। তো আমরা ইন্টারন্যাশনাল চার্ট ফলো করবো। ইন্টারন্যাশনাল চার্ট ফলো করে যখন এখানে সেম লেভেলে থাকবে তখন আমরা আলটিমেটলি সিলভার বা গোল্ড দেখতে পারি আমাদের চার্টে। তো ঠিক আছে, যেই চার্টটা প্রপার প্রসেস ফলো করছে আমি সেটাই দেখাচ্ছি। যদিও আমাদের চার্টেও কিন্তু এটা ফলো করছে, মানে কোনো জায়গায় একটু মিসম্যাচ থাকছে, কিন্তু ওভারঅল আপনি 99% বা 98% অ্যাকুরেসি কিন্তু এটা আমাদের চার্টের মধ্যেও রয়েছে। তো আমি ইন্টারন্যাশনাল চার্ট দেখাতে বেশি কমফোর্টেবল থাকি, কারণ আমার বোঝাতে একটু সুবিধা হয়। যাই হোক, ওটা নিজের চয়েস। তো এবার আমরা প্রথমে সিলভারের চার্টটা দেখেন, এটাও ইন্টারন্যাশনাল সিলভারের চার্ট, উইকলি চার্ট আমরা ওপেন করেছি, মনে রাখবেন কিন্তু উইকলি চার্টই আমরা ওপেন করবো। দেখুন আমরা কী করে এটা বুঝবো যে কতটা কারেকশন করতে পারে। দেখুন লাস্ট সুইং কোনটা আছে, এটা খুব ভালো সুইং যদিও নয়, খুব একটা পছন্দ হচ্ছে না আমার, কিন্তু হ্যাঁ যেটা টেকনিক্যাল লেভেলে লাস্ট সুইং এটাই হচ্ছে। তো লাস্ট সুইং থেকে সুইং হাই, মানে যেটা পিক হাই, এটাকে একটু টেনে দিই, তাহলে একটু ক্লিয়ার লাগবে দেখতে। কিন্তু আমরা যদি একটু ইএমএটাও লাগিয়ে নিই উইকলি চার্টে, দেখুন এখানে উইকলি চার্টে 20 EMA কে একটু ফলো করবেন। তো উইকলি চার্টে ফার্স্ট সাপোর্ট হচ্ছে 20 EMA, যেটা মোটামুটি রয়েছে $65, আর সেকেন্ড সাপোর্ট যেটা ওই মোটামুটি 1.618 নিচের কাছাকাছি রয়েছে সেটা হচ্ছে $51। তো $25 আমার মনে হয় যদি খুব বেশি কারেকশন চলে আসে তার $25 কিন্তু সিলভার থামবে না। সিলভার যখনই করে অতি করে, কিন্তু মনে রাখবেন সবসময় অতি বেশি বাড়াবাড়ি হয়ে যায় সিলভারের মধ্যে। তো 50 EMA দেখবেন, 50 EMA আর 1.618 লাইন প্রায় কাছাকাছি রয়েছে, মানে $35 থেকে $50 মধ্যে একটা লেভেল রয়েছে যেখানে একটা অপরচুনিটি রয়েছে। এবার কবে দেবে সে অপরচুনিটি, কতদিন সেখানে ঝিমাবে, 7 বছর ঝিমাবে না 5 বছর ঝিমাবে, নাকি এখান থেকে আবার চচ্চর করে বেড়ে যাবে, নাকি এখান থেকে আবার ঘুরে যাবে, কেউ বলতে পারে না এটা। দেখুন আমিও এটাতে কিন্তু বলতে পারবো না। তো আলটিমেটলি একটা টেকনিক্যাল লেভেল যেটা রেসপেক্ট করার পসিবিলিটি রয়েছে। আর যদি গোল্ড দেখেন তাহলে সিম্পলি গোল্ড কোথায় যেতে পারে, গোল্ড আপনি যদি উইকলি চার্ট ওপেন করেন তাহলে দেখবেন এখানে 20 EMA সাপোর্ট আছে, খুব ক্রুশিয়াল সাপোর্ট, তো $4,200, আর তার নিচে আছে 50 EMA সাপোর্ট $3,700। এবার ব্যাপার হচ্ছে আমরা একবার দেখি ফিবোনাচি পয়েন্ট, কারণ ফিবোনাচিতে আমাদের ইম্পর্টেন্ট, এখানে লাস্ট সুইং লো এটা আর সুইং হাই এটা। তো ফিবোনাচি পয়েন্টে 1.618 কোথায় রয়েছে, একদম এই দেখুন 50 EMA কাছাকাছি, প্রায় $3,685 কাছাকাছি। তো এই লেভেলটা বিশেষ খেয়ালে রাখুন। যদি এই 50 EMA কাছে আপনি যদি পেয়ে যান সিলভার বা গোল্ডকে ইন ফিউচার, তাহলে খুব ভালো একটা ভ্যালু ইনভেস্টিং হতে পারে। এবার এটা কি আমরা টাইম কারেকশানে চলে যাবে, মানে আলটিমেটলি এখানে ঝিমিয়ে যাবে চলতে থাকবে, অবশ্যই এটাও হতে পারে, বলা কিছু যায় না। কারণ নর্মালি যখন ইকুইটি মার্কেট পারফর্ম করতে লাগে তখন সিলভার বা গোল্ড পারফর্ম করে না। আর ইকুইটি মার্কেট থেকে একটা ইম্পর্টেন্ট তথ্য আপনাকে দিতে চাইবো যে যদি ফেড রেট আস্তে আস্তে কাট করতে শুরু করে দেয়, যেটা আমরা এক্সপেক্ট করছি, আর দেখুন ইন্ডিয়া ইউ তো ডিল হয়েছে, যেটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানাবো, খুব তাড়াতাড়ি ভিডিও আসছে। আর দেখুন নেক্সট দিন আপনার কি অ্যানাউন্সমেন্ট রয়েছে আপনার ইউনিয়ন বাজেটের মধ্যে। তো সেই ডিলগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু মার্কেট আবারও আপ ট্রেন্ডে যেতে পারে বা আবারও র্যালি দেখাতে পারে। এবার ঘটনা হচ্ছে সিলভার গোল্ড যদি কারেকশন ফেজে থাকে তাহলে মার্কেটের র্যালি যাওয়ার পসিবিলিটি খুব হাই। আমি বলছি না যে গ্যারান্টি, আমি বলছি পসিবিলিটি হাই যদি মার্কেট গুড নিউজকে আস্তে আস্তে ডাইজেস্ট করতে শুরু করে দেয়। তাই আপনি ইন্টারন্যাশনাল চার্টের মধ্যে এই ফিবোনাচি পয়েন্টগুলো ড্র করে রেখে দিন, এবং এই পয়েন্টগুলো ওয়াইজ যদি আপনি এই লেভেলে পান তাহলে ভাববেন। তবে হ্যাঁ ইএমএ ওয়াইজও আমি একটা বলবো, ইএমএ ওয়াইজও 20 EMA আপনি দেখতে পারেন আর 50 EMA দেখতে পারেন। আর এবারে যদি আমরা আমাদের সিলভার আর গোল্ডের একটু ডেলি চার্ট ওপেন করেন তাহলে এখানে সিম্পল ইএমএ লাইন দেখুন, এখানে 50 EMA এখানেই রয়েছে, মানে 1,40,000 50 EMA রয়েছে। তো 50 EMA লাইনও খুব ক্রুশিয়াল গোল্ডের ক্ষেত্রে, আর সিলভারের ক্ষেত্রে দেখুন 50 EMA কাছাকাছি রয়েছে। তো সিলভার কিন্তু অতি করে, খেয়াল রাখবেন 2,51,000 সিলভার এখানে খুবই নেগেটিভ ক্যান্ডেল একটা দিয়েছে। তো 2,51,000 50 EMA আছে, কিন্তু আমার মনে হয় যে 50 EMA যদি ভাঙে তাহলে একটু বেশিই ভেঙে দেবে, কারণ সিলভার আর গোল্ড সমান চলবে না। মনে রাখবেন গোল্ড যখন একটু বাড়ে সিলভার এতটা বাড়ে, আর মনে রাখবেন গোল্ড যখন একটু পড়ে সিলভার ডাবল পড়ে। তাই সিলভারের আর গোল্ডের ক্ষেত্রে এটা খেয়াল রাখবেন। আর যারা অলরেডি ইটিএফ নিয়ে বসে আছেন আমি বুঝতে পারছি তাদের মনের মধ্যে কী প্যানিক রয়েছে, তো প্যানিক করবেন না, একটু নিজের মতো করে সেন্টিমেন্টাল ফান্ডামেন্টাল ডিসিশন আপনি নেবেন। আর এখন যে ফান্ডামেন্টাল কারণগুলো রয়েছে সেগুলোর ডিসিশন নেবেন। এবার হ্যাঁ একটা প্রসঙ্গ আমি আপনাকে বলি, তো যদি দেখেন যে আবারও এরকম যুদ্ধ সিচুয়েশন চলে এসেছে, আবারও নেগেটিভিটি মার্কেটের মধ্যে দেখতে পাচ্ছেন, যেটা অলরেডি রয়েছে এখন মার্কেট কি বলে না, ওই যে ডাইজেস্ট করে নিয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ মার্কেট ফল করেছিল, সব ডাইজেস্ট করে নিয়েছে। ইসরায়েলের সাথে যুদ্ধ ডাইজেস্ট করে নিয়েছে। তো আলটিমেটলি সব যুদ্ধই একদিন মার্কেট ডাইজেস্ট করে নেবে। মার্কেট আর মানুষ মার্কেট উপরেই যেতে হবে একদিন। তো সিম্পলি আমি বলবো যে যদি দেখেন যে
এই লেভেলটার উপরেও ব্রেকআউট দিয়ে দিচ্ছে তাহলে আবার কিন্তু বুলিশ ট্রেন্ড আসতে পারে, যদিও ট্র্যাপও হতে পারে, পসিবিলিটি রয়েছে, কিন্তু খুব বেশি হাই চান্সেস নেই যে এই লেভেলটার উপর এত সহজে আপনার উপরে চলে যাবে। তাই আপনি এই মুহূর্তে কারেকশনের জন্য ওয়েট করতে পারেন, ইনভেস্টমেন্ট অপরচুনিটি নিজের মতো খুঁজতে পারেন। এবার যারা এইসব কিছুই করতে চান না, সিম্পলি আমি একটা জিনিস আপনাদেরকে সাজেস্ট করতে চাইবো, সিম্পলি এসআইপি করে দিন। এসআইপি করলে কি হবে, আপনি যখন মার্কেটে একটু উপরেও থাকবে ইনভেস্ট করছেন, নিচেও থাকবে ইনভেস্ট করছেন, এত বেশি মাথাপিছি করার দরকার নেই। কারণ এই যে সিচুয়েশন চলছে এটা বিশেষ কোনো ফান্ডামেন্টাল কারণ নেই, একমাত্র ভয় হচ্ছে ফান্ডামেন্টাল কারণ, তাছাড়া যে বিশেষ ইউনিকনেস রয়েছে একদম নয়। ডলারের রিজার্ভ কমাচ্ছে, গোল্ডের রিজার্ভ বাড়াচ্ছে, এটা হচ্ছে সিম্পল ফান্ডা। তো আলটিমেটলি ইনভেস্টমেন্টের জন্য এসআইপি মোড এখন বেস্ট। কিন্তু সিলভারকে আমি একদমই খুব বেশি রিস্কি অ্যাসেট ক্লাস মনে করি, কারণ সিলভার 70-80% হিস্ট্রিক্যালি কারেক্ট করেছে, যেখানে গোল্ড একটু সেফার ওয়ে অফ ইনভেস্টিং। আর আপনি দেখুন যে প্রত্যেকটা দেশের যে রিজার্ভ ব্যাঙ্ক রয়েছে তারা গোল্ডকে রিজার্ভ করছে, তো তারা চাইবে না যে গোল্ডের ভ্যালু এত বেশি ফ্লাকচুয়েট হোক। তো আপনিও যেমন চাইবেন না, তারাও চাইবেন না। তো এখানে একটা আলটিমেটলি গভর্নমেন্টেরও ব্যাকিং রয়েছে, কিন্তু সিলভারের ক্ষেত্রে সেই ব্যাকিংটা নেই। তো আপনার মনে হতে পারে সিলভার ক্ষেত্রে চাহিদা বেড়েছে, অবভিয়াসলি এটা মানলাম যে সিলভারের চাহিদা বেড়েছে, কিন্তু কারেকশন পিরিয়ডে কিন্তু সিলভার অপেক্ষাকৃত রিস্কিয়ার, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর ছোট্ট করে একটু বলে দিই, যারা স্টক মার্কেটের এই সিচুয়েশন দেখতে পাচ্ছেন, দেখুন এইখানে এই সিচুয়েশনটা দেখুন, স্টক মার্কেট নিজের পজিশনকে খুব বেশি হোল্ড করার চেষ্টা করছে। এই যে লেভেল মোটামুটি 25,000 ধারে কাছ থেকে ধরে মোটামুটি 25,400-500 লেভেল, এই 500 পয়েন্টের উপরে কিন্তু মার্কেটকে ক্লোজিং দিতে হবে নেক্সট দিন, এবং 50 EMA মোটামুটি 25,700 লেভেলে রয়েছে, এর উপরে যদি মার্কেট যায় তাহলে মার্কেট স্ট্রং হয়ে যাবে। কিন্তু এখন অবধি মার্কেট আমাদের যে ইকুইটি মার্কেট সেটাও কিন্তু এখন অবধি স্ট্রং নয়। তো নেক্সট দিন অ্যানাউন্সমেন্টের উপর দিকে নজর রয়েছে, এবং আগামী দিনে কীভাবে মার্কেট পারফর্ম করছে, ইন্ডিয়া ইউরোপিয়ান ইউনিয়নের ট্রেড ডিল এবং ইন্ডিয়া ইউএসএর যে ট্রেড ডিল সেটাও আগামী দিনে কেমন হচ্ছে সেগুলোর উপর বিশেষ ফোকাস কিন্তু থাকবে। তাই এখন যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে ইনভেস্টমেন্টের অপরচুনিটি কোথায় বেশি রয়েছে, আমি সবসময় বলবো যে ইকুইটি মার্কেটে ইনভেস্টমেন্টের অপরচুনিটি বেশি রয়েছে রাদার দ্যান গোল্ড সিলভার। কারণ গোল্ড সিলভার অনেকটা বেশি বেড়ে আছে। দেখুন আমি ভুল হতে পারি, কোনো প্রবলেম নেই এতে, কিন্তু আমি নিজে পার্সোনালি আমার একটা বায়াসনেস রয়েছে, তাহলে আমি এখন ইকুইটি মার্কেটের দিকে বেশি ফোকাস করবো। কারণ গোল্ড আর সিলভারে চলছে ইউফোরিয়া, তাই যে কোনো মুহূর্তে যে কেউ ট্র্যাপ হতে পারে ব্রেকআউট হয়ে গেল, দিয়ে আবার ট্র্যাপ হয়ে বিশাল বড় ফল হতে পারো। কারণ এই যে ফলটা 30% কারেকশন, এটা কোনো ছোটোখাটো ফল নয়। এই ফলের মধ্যে আপনার স্পট প্রাইস 30% ফল করলো মানে ইটিএফে 40-50% এমনি ফল করে যাবে। তো খুব বেশি নেগেটিভ একটা সিচুয়েশন। ভাবুন তো যারা জাস্ট টপে ইনভেস্ট করেছে ফোমের মধ্যে, তাদের কি অবস্থা হচ্ছে, কতটা সেন্টিমেন্টাল ড্যামেজ তাদের হচ্ছে। তো এই সময় সবথেকে বেশি ইনভেস্টমেন্টের এরিয়া, সবথেকে বেশি ভ্যালুয়েশন ওয়াইজও আমি যদি বলি যে মোটামুটি ফেয়ার ভ্যালুর কাছাকাছি রয়েছে, কিন্তু এখন স্টক মার্কেট বেশি, যেখানে গোল্ড আর সিলভার অতটাও বেশি ভ্যালুয়েশন পারফেক্ট লেভেলে রয়েছে বলে আমি তো মনে করি না। দেখুন আমি বলছি না যে আগামী দিনে বাড়বে বা বাড়বে না, এটা আমি কমেন্ট একদমই করছি না। আমিও এক্সপেক্ট করছি আগামীতে গোল্ডের ভ্যালু আস্তে আস্তে বাড়তে পারে, কিন্তু আবারও ট্রিমেন্ডাস র্যালি আসবে, এটা আমার কাছে একটু ডাউটফুল আমার জন্য। তো আশা করছি এই ভিডিওটা ভালো লাগলো এবং আপনার নেক্সট দিনের ভিউ একদম ক্লিয়ার হয়ে গেল। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যারা এখন ইনভেস্টমেন্ট করতে চান, এই অপরচুনিটিকে কাজে লাগাতে চান, গোল্ড আর সিলভারে ইনভেস্ট করতে চান, স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান, তারা অবশ্যই ডেসক্রিপশন আর পিন কমেন্ট চেক আউট করতে একদম ভুলবেন না। আমাদের অ্যাঞ্জেল ওয়ান এবং জেরোদা লিঙ্ক থেকে একদম ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস অ্যাকাউন্ট ওপেন করে নিন। অনেক ধন্যবাদ।